মেয়েদের ডিকশনারিতে মনে হয় না বলতে কোনো শব্দ নেই। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা মেয়েরা পারে না। সংসার সামলানো থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সামলানো এবং কি জয়েন্ট ফ্যামিলিতে হাজব্যান্ডের পরিবারের সবাইকে মেনটেন করে চলা, শুধু যে চার দেয়ালের ভিতরে এই কাজগুলোই মেয়েরা পারে তা কিন্তু না। ঘরের বাইরে বের হয়ে চাকরি করা, বিজনেস করা, গাড়ি চালানো সব কিছুই কিন্তু মেয়েরা পারে। রিক্সা থেকে শুরু করে প্রাইভেট কার বলেন, বাস বলেন, এমন কোনো গাড়ি নেই যে মেয়েরা চালাতে পারে না। মেয়েদেরকে আসলে ছোট চোখে দেখার কোনোই কারণ নেই, কারণ মেয়েদের জীবন সংসার সামলানোর জন্য হলে কি হবে, মেয়েরা কিন্তু এখন ঘরে বাইরে সবকিছুই সমান তালে করে নিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় অপরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটিও আমি সকাল থেকে শুরু করেছি। আজকের সকালটা ভীষণ রকমের সুন্দর ছিল, কারণ আমার বেলকনিতে খুব সুন্দর সুন্দর কিছু পর্তুলিকা ফুটেছিল। দিনের শুরুটা যদি এত সুন্দর ফুল দেখে হয় তাহলে অবশ্যই তো বাদবাকি সময়টাও খুব সুন্দর কাটবে। তবে ওই যে সংসারের পুরো কাজের দায়িত্ব যেহেতু একমাত্র আমার ঘাড়ে, আমার পক্ষে তো আসলে বেলকনিতে লং টাইম বসে থেকে প্রকৃতি উপভোগ করা সম্ভব না। কিছুটা সময় বারান্দায় থেকে দৌড়িয়ে চলে এসেছি কিচেনে, আর কিচেনেও কিন্তু বেশ অনেকটা আগেই এসেছি। আমার আর রোজার বাবার সকালের নাস্তা হয়ে গিয়েছে এবং কি রোজার বাবা অফিসেও চলে গিয়েছে, আর আমি একের পর এক সংসারের কাজগুলো করেই নিচ্ছিলাম। রান্না বাড়া আজকে এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, তো সেগুলোই করছি। দুইটা মেয়েই কিন্তু আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, ওরাও ওদের মতো টিভি দেখছে, খেলা করছে, আর আমি আপন মনে কাজ করে নিচ্ছিলাম। আজকে দুইটা পদ রান্না করব, দুইটা পদই কিন্তু শাক দিয়ে হবে। অনেক দিন পর বাসায় শাক আনা হয়েছে। তো আমরা সবাই শাক পছন্দ করি, তবে আমাদের এখানে খুব ভালো শাক পাওয়া যায় না, বিধায় সবসময় আনা হয় না। তো এই যে এখানে আমি আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করব, আর এদিক থেকে কলমি শাক ভাজি করব। কলমি শাকটা একটু ঝরঝরে টাইপের ভাজি হয়, মানে বেশি কুচি করে পেঁয়াজ রসুন একেবারে দিয়ে ভাজি করলে তবে সেই ভাজিটা আমার ভালো লাগে না। এই কারণে পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ, লবণ এগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি আগেই সিদ্ধ করে নরম করে নিব, এরপর রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দেবো আর কি। একটু নরম নরম শাক আমার খেতে ভালো লাগে, একটু ঝরঝরে খসখসা টাইপের শাক খেতে ভালো লাগে না। তো এখানে আমি শাক সিদ্ধ বসিয়ে দিয়ে আর পুঁই শাকটাও কষাতে দিয়ে চলে এসেছি বেডরুমে। বেডরুমটাকে সুন্দর করে এখন পরিষ্কার করে নিব। আজকে রান্না করতে একটু লেটই হয়ে গিয়েছে, একটু তাড়াহুড়ার উপরে আছি, এ কারণে একটার পর একটা কাজ করেই নিচ্ছিলাম। মানে একটু সময় একটু স্লোলি কাজ করব সেটার কোনো সুযোগ নেই, দ্রুত কাজ করতে হচ্ছিল, কারণ মেয়ের মাদ্রাসায় নয়তোবা লেট হয়ে যাবে। আজকে আমার রান্নাটা কমপ্লিট হতেই দেরি হয়ে যাবে, এ কারণে রান্নার পাশাপাশি ঘরদোরের কাজ যতটুকু সম্ভব এগিয়ে নিচ্ছিলাম আর কি। বেডরুমের বিছানাটা আমার সবসময় একটু পরেই গোছানো হয়, কারণ রোজা ঘুম থেকে একটু পরে ওঠে। তবে আজকে যেহেতু দুইজনই আগে আগে উঠে গিয়েছে, এ কারণে কিন্তু বিছানাটা আমি ফার্স্টেই গুছিয়ে নিলাম। রোজার বাবার রুমটা এখন পর্যন্ত গোছানো হয়নি, ওটা একটু পরেই গোছাবো। তো আগে হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটাই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই যে ড্রেসিং টেবিলের পাশে একটা লাল র্যাক ছিল, সেই র্যাকটা আমি সরিয়ে রোজার বাবার রুমে নিয়ে নিয়েছি, আর এই রুমটাতে আমি হচ্ছে নতুন করে একটা সেটআপ দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে বর্তমানে লুকটাই বেশি ভালো লাগছে। আসলে দূর থেকে আপনাদেরকে দেখাবো, দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা না এখনও খুব বেশি ভালো লাগছে না, কারণ বাচ্চাদের খেলনা দিয়ে নিচের অংশটা পুরোপুরি ভরপুর। ওপর থেকে দেখানো হচ্ছে বিধায় মনে হয় যে ভালো লাগছিল, তবে আপনারা যখন সম্পূর্ণটা দেখবেন তখন আর খুব বেশি ভালো লাগবে না। তারপরও কিছুই করার নেই, বাচ্চাদের ঘর টুকটাক ওদের খেলনাপত্র তো থাকবেই, সেগুলো তো আসলে রেখে দিতেই হয়, কিছুই করার নেই। তো এই কারণেই মূলত এভাবেই রেখেছি। পরবর্তীতে ওরা একটু যখন বড় হয়ে যাবে তখন তো আর খেলনাপত্র লাগবে না, সেগুলো একদম সরিয়ে ঘরবাড়ি আরও বেশি পরিষ্কার করে রাখতে পারবো। তো এই যে জায়গাগুলো এখন আমি একটু ঝেড়ে ক্লিন করে নিচ্ছি। ধুলাবালি প্রতিদিনই এত বেশি বাহির থেকে উড়ে আসে, সব ফার্নিচার প্রতিদিন ক্লিন করতে না পারলেও মেজর কিছু ফার্নিচার আছে যেগুলো প্রতিদিনই ক্লিন করা হয়। এই যে দূর থেকে দেখিয়ে দিলাম, এই জায়গাটা কিন্তু একদমই এলোমেলো লাগে শুধু ওদের খেলনাপত্রের কারণে। তারপর আসলে কিছুই করার নেই, যখন আমি বিছানায় একটু শুয়ে রেস্ট করি অনেক বেশি ডিস্টার্ব করে শোভানা বাবু, এ কারণে খেলনাগুলো বেডরুমেই রাখা, যাতে করে ওকে একটু খেলনা দিয়ে বসিয়ে দিতে পারি আর আমি একটু আমার মতো করে কাজ করে নিতে পারি। শুয়ে রেস্ট করা বলতেই তো আসলে ভিডিও এডিট করা, তারপর এই তো ফেসবুকের ইউটিউবের কাজগুলোই কমপ্লিট করা, এগুলো ছাড়া তো আসলে শুয়ে কখনোই রেস্ট করা সম্ভব হয় না। সংসারের প্রতিটা কাজ সামলানোর পর যতটুকু সময় অবসর পাই ততটুকু সময় অনলাইনের পিছনেই দিতে হয় আর কি। তো এই যে ওয়ার্ড্রোব
ওয়ার্ডরোবের উপরটাও আমি সুন্দর করে মুছে নিচ্ছিলাম। 2 দিন হয় এটা মোছা হয়নি, আর 2 দিনেই বেশ অনেক ধুলা পড়ে গিয়েছে। তো সব কিছু ক্লিন করে নিতে নিতে এদিক থেকে আমার শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এটাও এখন আমি বাগার দিয়ে নিব। শাকের মধ্যে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর বাগারের সময় একটু বেশি পরিমাণ তেল আর রসুন দিলে আরও বেশি মজা লাগে। তবে আমি চাইলেও মন মতো অনেক বেশি তেল দিতে পারি না, যেহেতু কিছুটা ডায়েট মেনটেন করার চেষ্টা করছি এই কারণে। কারণ তেলের পরিমাণ যত কম খাওয়া যাবে ততই ভালো। তবে চাইলেও আর কি মানে একদম পুরোপুরি রমজান মাসে যে ডায়েটটা রোজার বাবা করে ওই রকম ডায়েট তো এখন করছে না। তখন তো টার্গেট নেয় যেমন রমজানের 1 মাসে 15 থেকে 17 কেজি ওজন সে কমিয়ে ফেলবে। তবে এখন সেরকম না, এখন হচ্ছে ওজনটা না বাড়লেই হলো, আর যদি 1-2 কেজি 4-5 কেজি কমে তাহলেই খুশি আলহামদুলিল্লাহ। কারণ এখন অতিরিক্ত পরিমাণ আর ওজনটা নেই, তবে যেন অতিরিক্ত আরও বাড়তে না পারে সেই কারণেই একটু মেনটেন করছে। আর আমিও তার পাশাপাশি চেষ্টা করছি 5 থেকে 7 কেজির মতো ওজনটা কমানোর, এটাই আর কি। এছাড়া যে মানে খুব পারফেক্টলি ডায়েট চলছে বর্তমানে তা না, তবে চেষ্টা করছি আর কি। তো আমি কিন্তু মানে শাকটাও বাগার দিয়ে নিয়েছি, এরপর আমার মাছের তরকারিটাও হয়ে গিয়েছে। আর এদিক থেকে গত দিনের কিছুটা ভাত থেকে গিয়েছিল, সেই ভাতটাই আমি ভাজি করে নিচ্ছিলাম ডিম দিয়ে। রোজা আবার ভাত ভাজি খুবই পছন্দ করে, টিফিনে ও ভাত ভাজিই নিয়ে যাবে, আর সকালবেলা হচ্ছে আমি 2 রকমের শাক দিয়ে ভাত মেখে খাইয়ে দিব। রোজাকে এখনও হাতে তুলে খাইয়ে দিতে হয়, নয়তো বা সে পেট ভরে খেতে পারে না, অল্প একটু খেয়েই উঠে চলে যাবে। আর ছোট থেকেই তার বমি করার একটা অভ্যাস আছে, মানে তার শুধু বমি পায় খেতে গেলে। এই যে টিফিন দিয়ে দিব, সব বাচ্চাদের সাথে মিলে মিশে খাবে, তারপরও কিন্তু কিছুটা করে বেশি করে নিয়ে আসবে। আবার বলে যে তার নাকি খাওয়ার সময় ভালো লাগে না। তো সব কিছু মিলিয়েই চেষ্টা করি মানে আমি নিজেই খাইয়ে দেওয়ার জন্য, শুধু টিফিনের ওই টাইমটাতে দুপুরবেলা সে নিজে হাত দিয়ে খায় আর কি। তো এই যে রোজাকে মাদ্রাসাতে দিয়ে আসার পর আমার পাখিগুলো কিন্তু মানে আমার দিকে তাকিয়ে আছে কখন আমি আসবো আর ওদেরকে খাবার দিব। ওদের খাবারের বাটিতে খাবারটা শেষ হয়ে গিয়েছে, এখন যেগুলো আছে এগুলো সব অবশিষ্ট খোসা। আচ্ছা, এই বাজিকার পাখিগুলোকে এই মিক্সড খাবারটাই সবাই দেয়, তো দোকানদার আমাকে সেটাই বলেছে আর কি। তারপর এই খাবারটাই আমি নিয়ে এসেছিলাম 1 কেজির মতো, অনেকটাই খাওয়ানো হয়েছে। তবে আমি একটা জিনিস খেয়াল করছি সেই শুরু থেকে, আমার পাখিগুলো একদমই হচ্ছে সূর্যমুখীর যে বীজগুলো সেটা খায় না। সূর্যমুখীর বীজ কিন্তু পাখির ক্যালসিয়ামের অনেক মানে ঘাটতি পূরণ করে, এবং কি ডিম দেওয়া, এবং কি ডিম থেকে বাচ্চা ফোটা, পাখির শরীর সুস্থ থাকা, সব কিছুর জন্য কিন্তু সূর্যমুখীর বীজটাও অনেক প্রয়োজনীয় একটা খাবার পাখিকে দিতে বলে। তবে আমার পাখিরা এটা কেন যেন খায় না। তো এরপর থেকে ভাবছি যে সূর্যমুখীর বীজটা স্কিপ করে শুধুমাত্র ছোট ছোট যে খাবারগুলো আছে সেগুলো আর কি নিয়ে আসবো। তো যেসব আপুরা অভিজ্ঞ মানে আছেন পাখি পালার দিকে, তারা যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে এই সূর্যমুখীর বীজগুলো কেন খায় না, বা এটা যদি আমি একদমই বাদ দিয়ে দেই আনা তাহলে কি কোনো সমস্যা হবে কি না। কারণ শুরু থেকেই একটা বীজও তারা খায় না, সেগুলো আমার ফেলেই দিতে হয় আর কি। এই কারণে মায়া লাগে যে কিনে এনে ফেলে দেওয়ার চাইতে না কিনে আনাটাই ভালো। আর এই যে আমি কিন্তু বাসায় আসার পরে আবার ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম ধোয়ার জন্য কতগুলো, সেগুলোও ধোয়া হয়ে গিয়েছে, এখন বের করে নিচ্ছি। আর এই যে ওয়াশিং মেশিনের ভিতরে যে ছাঁকনিটা থাকে এটা হচ্ছে এখন আমি ক্লিন করে নিব। আমি প্রতি একবার কাপড় ওয়াশের পর এবং কি সর্বোচ্চ 2 বার কাপড় ওয়াশের পরে কিন্তু এই ময়লাটা মানে ফেলে দেই। এই ময়লাটা কিন্তু ওয়াশিং মেশিনের মধ্যে যদি অনেক বেশি জমে যায়, কাপড় ধোয়ার সময় কিন্তু আবার এই ময়লাটাই কাপড়ের গায়ে লেগে কাপড় নোংরা হয়ে যেতে পারে। এই কারণে আমি কখনোই বেশি ময়লা জমতে দেই না, 2-1 বার কাপড় ওয়াশ করার পরই কিন্তু এটা আমি ক্লিন করে দেই। অনেক কাপড়াই আছেন যারা অনেক বছর থেকে মেশিন ব্যবহার করেন, তবে অনেক ছোট ছোট বিষয়গুলো কিন্তু জানেন না। তো তাদের উদ্দেশ্যে আর কি বলে দেওয়া, ভিডিওর মাধ্যমে ছোটোখাটো যে টিপসগুলো দেই সেগুলো আপনাদের অনেক ভালো লাগে, উপকারে আসে, আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে জানান। এই কারণেই কিন্তু চেষ্টা করি ডেলি কাজের মধ্যে থেকে যে জিনিসগুলো একটু আলাদা করে আপনাদের জানানো দরকার সেটা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে কাপড়গুলো তো 70% শুকিয়ে গিয়েছে, এখন হালকা পাতলা ভেজা আছে। বাহিরে আজকে খুবই বাতাস, তো মেলে দেওয়ার পর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু সুন্দর শুকিয়ে যাবে। তো আমি বারান্দায় কাপড়গুলো মেলে দেওয়ার পর বারান্দাটা একদম ভরে গিয়েছে। কাপড় শুকা দেওয়ার পর বারান্দাটা দেখতে আমার কাছে একরকম সুন্দর লাগে, আবার কাপড় চোপড় সব কিছু সরিয়ে নেওয়ার পর সেটা দেখতে আবার আরেক রকম সুন্দর লাগে। আমার মনে হয় দুইটা দুই রকম সুন্দর আর কি। তো যাই হোক, এখন হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করে নেব। সকালের নাস্তা খাওয়ার পর মেয়েকে মাদ্রাসাতে যে নিয়ে গিয়েছিলাম তার আগে আমি আর সময় পাইনি ডাইনিং টেবিলটা ক্লিন করার। তো ভাবলাম দুপুরে খাওয়ার টাইম তো হয়েই যাচ্ছে, রোজার বাবা এখনই চলে
আসবে। তো এগুলো সব কিছু সরিয়ে ক্লিন করে নেই, কারণ রোজার বাবা বাসায় এসে আবার এলোমেলো দেখলে একদমই পছন্দ করবে না। সে ঠিক আমারই মতো অনেক বেশি গোছালো একজন মানুষ। সে যদি এলোমেলো দেখে তাহলে নিজেই আবার গোছাতে লেগে পড়বে আর কি, এই প্যান্ট শার্ট পরা অবস্থায়। বলতে বলতে রোজার বাবা চলেও এসেছে। শোভানা বাবুর বর্তমানে একটু মনে হচ্ছে গ্যাসের সমস্যা এবং কি খাবারের প্রতি অরুচি আসছে, তো সে কারণেই নওনেহাল এই ওষুধটা আনা হয়েছে। এটা কিন্তু 1-1.5 বছর বয়স থেকে শুরু করে রোজাদের মতো বাচ্চারাও কিন্তু খেতে পারবে। আর অবশ্যই আপনারা যদি কোনো বাচ্চাদের খাওয়ান তাহলে ডক্টরের সাথে বা ভালো অভিজ্ঞ ফার্মেসিওয়ালাদের সাথে কথা বলে বা গুগল সার্চ করে তারপর বাচ্চাদেরকে খাওয়াবেন আর কি। আমি বললাম আরব নীতি যে খাওয়াবেন, বিষয়টা এমন না। তবে আমার 2 বাচ্চাকে আমি খাওয়াই, গ্যাসেরও সমস্যা দূর হয় এবং কি অরুচি থাকলে সেটাও ঠিক হয়ে যায়। 2 ফানা কলা নিয়ে এসেছিল, একটা হচ্ছে একদমই পাকা, বর্তমানে খাওয়া যাবে, বাচ্চাদেরকে খাওয়ানো যাবে, আরেকটা একটু আধো পাকা, এটা শেষ হতে হতে আরেকটা খাওয়া যাবে আর কি। আর এই যে এটা হচ্ছে রোজার বাবার দুপুরের খাবার। আজকে হচ্ছে বাসায় শশা ছিল না, থাকলে পরে কিন্তু এই খাবারটার সাথে রোজার বাবা শশাও নিত আর কি। অনেক আপুরাই আমার ভিডিওর কমেন্ট বক্সে আসলে আমাদের অর্গানিক হেয়ার অয়েলের প্রাইসটা জানতে চান, তো সব আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আসলে ভিডিওর কমেন্ট বক্সে প্রাইসটা ওইভাবে বলা যায় না। আপনারা যারা আমাদের রোজা হেয়ার অয়েলটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর তাহলেই কিন্তু প্রাইস থেকে শুরু করে আপনারা কিভাবে প্রোডাক্ট নিতে পারবেন ডিটেলে সব কিছুই কিন্তু জানিয়ে দেওয়া হবে। আমরা পুরো বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন আপনার কোনো টাকা অগ্রিম দিতে হবে না, আপনি ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন। আমাদের রোজা হেয়ার অয়েল ব্যবহারের ফলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা হবে, চুলের খুশকি দূর হবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে। 2 বছর প্লাস বেবি থেকে শুরু করে যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই কিন্তু আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবে। আর আমাদের তেল ব্যবহারের ফলে চুল কতটা সুন্দর হয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, রোজার চুলগুলো অসম্ভব রকমের সুন্দর। 2 থেকে 2.5 বছর আগেও রোজার চুল ছিল কাঁধ পর্যন্ত, আর এখন আমি কয়েক মাস পরই ওর চুল কেটে দেই। যারা ভাবছেন আমাদের তেলটি নেবেন কি নেবেন না, তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে দ্রুত অর্ডার করে ফেলুন আর আপনাদের চুলগুলোকেও সুন্দর করে ফেলুন।